তার দলের প্রধান হিসেবে যতদিন তিনি প্রধান আছেন, অর্থাৎ জুলাই সনদ অনুযায়ী যদি তিনি দলের প্রধান নাও থাকতে পারেন, সেক্ষেত্রেও যতদিন আছেন তাকে দলের একটা নিয়ন্ত্রণ রেখা তৈরি করতে হবে, দলকে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতারা যে যে অবস্থানেই থাকেন না কেন, তাদের কর্মীরা নিজেদের ভেতরকার দূরত্ব দূর করতে রাজি নন। বিশেষ করে বিএনপির মতো দল তাদের কর্মীদেরকে, তৃণমূলের কর্মীদেরকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করতে পারছে এমনটি আমরা দেখতে পাচ্ছি না। বছরের পর বছর হয়ে গেছে, 54 বছর, 55 বছর, 50 বছর, যখন যা হয়েছে সব সময় তারা মুক্তিযুদ্ধকে ওন করে কথা বলেছেন। আওয়ামী লীগ, বিএনপি, তারা সবাই। কিন্তু জুলাইকে ওন করতে তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি কেন বা তারেক রহমান কেন এখানে জুলাইকে ওন করছেন না? তিনি কি জুলাই অভ্যুত্থানকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? এক ইন্ডিয়া ছাড়া, এক পতিত আওয়ামী লীগ ছাড়া, কিংবা এদেরকে যারা এতদিন পরিচালিত করেছে, সেই শক্তি ছাড়া আর কোন শক্তি আছে যারা প্রধানমন্ত্রীর বয়ানকে পর্যন্ত রেস্ট্রিক্ট করতে পারে? গতকাল তারেক রহমান যোগ দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমানের ইফতার মাহফিলে। ব্যাপারটাকে যদি আমরা বলি, প্রধান বিরোধী দলের ইফতার মাহফিলে যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসের জন্য একটি যুগান্তকারী ঘটনা। নানান জনে নানান ভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বেশিরভাগ মানুষ এটাকে ইতিবাচক ভাবেই দেখছেন। বাস্তবতা হচ্ছে যে এই দুই দলের প্রধান নেতা যখন একে অপরের সঙ্গে এবং একে অপরের দাওয়াতে এভাবে অংশ নিয়েছেন, উদারতা দেখিয়েছেন, সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করেছেন, তখন এর একটা প্রভাব দেশের বিভিন্ন প্রান্তের মানুষের, প্রান্তজনদের মাঝে কিন্তু প্রভাব পড়েছে। অর্থাৎ তৃণমূলে এর একটা প্রভাব কিন্তু বিস্তার লাভ করেছে। মূলত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যে কোনো ধরনের এই উত্তেজনা থাকুক না কেন, জনগণের সামনে তাদের উপস্থাপন করা উচিত যে তারা একত্রে আছেন, তারা ঠিক আছেন, তারা ভালো আছেন, তারা সম্প্রীতির মধ্যে আছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছেন, যাতে কর্মীদের মধ্যে কামড়াকামড়ি, মারামারিটা না লাগে। এই ধরনের তাদের সৌহার্দ্য বা সম্প্রীতির ঘটনাগুলো বা দৃশ্যগুলো যত বেশি মানুষের সামনে উপস্থাপিত হবে, মানুষ তত বেশি, অর্থাৎ প্রত্যেক দলের নেতাকর্মীরা তত বেশি নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলবে বলে আমাদের ধারণা। কিন্তু যখন এই ইফতার মাহফিল হচ্ছে, সেই ঘটনার আগে পরে মানে একই সঙ্গে প্রায় চুয়াডাঙ্গায় আমরা দেখলাম জামাতের একজনকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে এই দৃশ্য দেখে মানুষ নিজেদের ভেতরকার দূরত্ব দূর করবে, যেভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতরকার দূরত্ব কমিয়ে এনে পরস্পরের দাওয়াতে এক সমাবেশে একসঙ্গে হয়েছেন। হতে পারে চুয়াডাঙ্গার ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, বা আগে ঘটেছে, বা আগের কোনো ঘটনার রেশ, কিংবা ব্যক্তিগত কোনো রেষারেশি, বা এমন কিছু আছে যেটা আসলে উপেক্ষা করা যায় না। কিন্তু যখন আমরা দেখলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে জামাতের ইফতার মাহফিলে অংশগ্রহণ করলেন এবং বক্তব্য দিলেন, সেখানে ইতিবাচক অনেক কথা বললেন, এরপর দিন আবার ওই চুয়াডাঙ্গার ঘটনায় কিন্তু জামাতকে এখন কর্মসূচি দিতে হচ্ছে। এমনটি চলতে থাকলে জনগণের মাঝে আবার ভুল বার্তা যাবে। তারা মনে করবে আসলে এই নেতাদের সম্পর্কটা উপরে উপরে, তাদের ভেতর যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা লোক দেখানো। অথবা এমনও হতে পারে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতারা যে যে অবস্থানেই থাকেন না কেন, তাদের কর্মীরা নিজেদের ভেতরকার দূরত্ব দূর করতে রাজি নন। এটা খুব স্বাভাবিক। তৃণমূলের যারা আছেন তারা যেহেতু মানুষ, তারা ভাই বোনদের মধ্যেও নিজেরা ভাইরা ভাইরাও ঝগড়া করেন, একই পিতার সন্তান হয়েও তারা ঝগড়াঝাটি করেন, বিভিন্ন মারামারি কাটাকাটিতে অংশ নেন। এদেরকে নিয়ন্ত্রণ করাটা অতটা সহজ নয়। বিশেষ করে বিএনপির মতো দল তাদের কর্মীদেরকে, তৃণমূলের কর্মীদেরকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করতে পারছে এমনটি আমরা দেখতে পাচ্ছি না। এই নিয়ন্ত্রণের জন্য তারেক রহমানের শক্ত হাতে দলকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক নাগরিককে যেমন সমান চোখে দেখবেন, তেমনি তার দলের প্রধান হিসেবে যতদিন তিনি প্রধান আছেন, অর্থাৎ জুলাই সনদ অনুযায়ী যদি তিনি দলের প্রধান নাও থাকতে পারেন, সেক্ষেত্রেও যতদিন আছেন তাকে দলের একটা নিয়ন্ত্রণ রেখা তৈরি করতে হবে, দলকে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসতে হবে। নয়তো তারা যত কথাই বলেন, যত সুন্দর বক্তব্য দেন, তৃণমূলের মানুষের মাঝে সেটির কোনো প্রভাব পড়বে না। সেই অর্থে আমরা কোনো সুফল দেখতে পাবো না।
দর্শক, আমরা এখন তারেক রহমানের বক্তব্যটা শুনবো, বা বক্তব্যে কি আছে সেই বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করব। কেন বিশ্লেষণ করব? এই বক্তব্য আমি সম্ভবত 50 বারের বেশি শুনেছি, অথবা বক্তব্যটা পড়েছিও। কিন্তু আমি একটা জিনিস খুঁজছিলাম, খুব গভীরভাবে খুঁজছিলাম। সেটি হচ্ছে যে তারেক রহমান জুলাই সনদ কিংবা জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের কথা কোনোভাবে তার বক্তব্যে স্বীকৃতি দিয়েছেন কিনা, উল্লেখ করেছেন কিনা। আসুন আমরা বক্তব্যটা একটু দেখি। প্রথমে তিনি বলেছেন, আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক দেবেন। সুন্দর কথা। মহান আল্লাহ রোজার মাস, ইফতার মাহফিলে সম্পূর্ণ মহান আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন। অসাধারণ বক্তব্য। এবং শপথবদ্ধ হতে চেয়েছেন বা হয়েছেন যে আমরা যাই কিছু করব মানুষের কল্যাণের জন্য করব। এইটা যদি উভয় শপথ গ্রহণ করেন, তাহলে এই উভয় দলের মধ্যে বা এই উভয় দলের লোকদের মধ্যে আর কখনো বিবাদ লাগতে পারে না। যে যে রাজনীতি করুক, যে দল করুক, যে ম্যানিফেস্টো তারা দিক না কেন, তাদের উদ্দেশ্য যেন হয় মানুষের কল্যাণ। রাজনীতি হইতে হবে জনগণের কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য রাজনীতি হতে হবে। যদি কোনো কাজে জনগণের কল্যাণ থাকে, তাহলে অবশ্যই একে অপরকে সহযোগিতা করবে, আর যদি অকল্যাণ থাকে বাধা দেবে। এবং অকল্যাণকর কাজ থাকলে সে যত বড় দল হোক, যত পাওয়ারফুল দল হোক, সে প্রধানমন্ত্রী হোক কিংবা বিরোধী দল হোক, সে সেখান থেকে বিরত থাকবে। সেই শপথ তারা নিচ্ছেন। ওকে। দ্বিতীয়ত বললেন, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। খুবই বাস্তব কথা। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। মানুষ আর কোনোভাবেই ফ্যাসিবাদের সেই হুঙ্কার শুনতে চায় না, সে পদধ্বনি আর শুনতে চায় না, ফ্যাসিবাদের চেহারা দেখতে চায় না। নতুন করে কেউ ফ্যাসিবাদ হোক, এটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় আগেও যেভাবে জামাত বিএনপি একত্রিত ছিল, ঐক্যবদ্ধ ছিল, যেভাবে তারা সরকার গঠন করেছে, ঠিক একইভাবে তারা এবার দেশটাকে সরকারি দল বিরোধী দল হিসেবে এগিয়ে নিয়ে যাক। মানুষ কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে। গতকাল তারেক রহমান জামাতের ইফতারিতে যাওয়ার পর জামাতের লোকরা এত পরিমাণ ফেসবুকে তাদের এইটার পজিটিভ নিয়ে পোস্ট করেছে, যার কোনো ইয়ত্তা নাই। বিএনপির লোকদের কারো কারো মাঝেও দেখলাম যে বেশ আনন্দ উৎফুল্ল। অর্থাৎ তারাও চায় যে জামাতের লোকদের সঙ্গে তাদের দূরত্বটা কমুক। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, দুই রহমান একসঙ্গে থাকুন, একসঙ্গে চলুন, তার ইতিবাচক রাজনীতি করেন। এটাই কিন্তু মানুষ চায়। মতবিরোধের রাজনীতি কিন্তু মানুষ চায় না। এরপর দেখেন, তারেক রহমান বলছেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। তিনি পুরো সময়টাকে অ্যাড্রেসিং করেছেন। 1 দশক। খুবই চমৎকার। তিনি দুইটা পক্ষ আছে। একটা হচ্ছে মানুষ জুলাইতে যারা জীবন দিয়েছে তাদেরকে হাইলাইট করছে, বাকিদের জীবন দেওয়াটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছে না। কিন্তু ইতিহাস হচ্ছে, জুলাই একদিনে সৃষ্টি হয়নি, জুলাই একটি ধারাবাহিকতার অংশ। জুলাই আন্দোলনে যারা আজকে জীবন দিয়েছে, তারা সেই দীর্ঘ 15 বছর, 10 বছর, 1 দশকেরও বেশি সময় ধরে অন্যদেরকে জীবন দিতে দেখে 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 তারা কিন্তু আজকের অবস্থানে পৌঁছে গেছে। তারা কিন্তু এই এক আবু সাইদের জীবন দেওয়া দেখেই কিন্তু তারা যে যুদ্ধে নেমে এসেছে, ব্যাপারটা এমন নয়। তাহলে তারেক রহমান খুব সূক্ষ্মভাবেই এর আগেও যারা জীবন দিয়েছেন প্রত্যেকের জীবন দেওয়াটাকে এখানে স্মরণ করলেন। কিন্তু সমস্যা হচ্ছে, একবারও তিনি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের কথাটাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করলেন না। এটা করলে কি তার খুব ক্ষতি হয়ে যেত? জুলাই মুভমেন্টের স্বীকৃতিটা কি তার জন্য দেওয়াটা কি খুব দুষ্প্রাপ্য হয়ে গেল? এটা কি তার জন্য দেওয়াটা হারাম হয়ে গেছে? কিসের কারণে তিনি জুলাই অভ্যুত্থানকে এখানে এসে অ্যাড্রেসিংটা করতে পারলেন না? আমরা দেখেছি যে এর আগে তারা যত বক্তব্য দেন মুক্তিযুদ্ধকে অ্যাড্রেসিং করেন। বছরের পর বছর হয়ে গেছে, 54 বছর, 55 বছর, 50 বছর, যখন যা হয়েছে
সব সময় তারা মুক্তিযুদ্ধকে ওন করে কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, তারা সবাই। কিন্তু জুলাইকে ওন করতে তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি কেন বা তারেক রহমান কেন এখানে জুলাইকে ওন করছেন না? এক দশকের ইতিহাসকে তিনি নিয়ে এসছেন, একই সঙ্গে কি তিনি জুলাইকে ওন করতে পারতেন না? নাকি তিনি জুলাইকে ওন করেন না? কিন্তু আমরা যতদূর জানি, জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা আছে। তার সঙ্গে যখন ছাত্ররা যোগাযোগ করেছে, তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন। তাহলে সেই জুলাই অভ্যুত্থানকে তিনি ওন করছেন না কেন? কার ভয়ে তিনি এখান থেকে পিছিয়ে আছেন? দর্শক, এখানেই হচ্ছে মূল ফ্যাক্ট। অর্থাৎ দুই রহমান এক হয়ে গেলেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় শক্তি ষড়যন্ত্রে লিপ্ত আছে, যাদেরকে ডাক্তার রহমানকেও ভয় পেয়ে চলতে হচ্ছে, তারেক রহমানও তাদেরকে ভয় পেয়ে চলতে বাধ্য হচ্ছেন। প্রধানমন্ত্রীর আসনে বসে, এমন একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে তিনি আসলে আগুনের চেয়ারে বসে গেছেন। সেই ডিপ স্টেট, সেই কথিত শক্তি, সেই ছায়া শক্তির ভয়ে তিনি তার মনের কথা বলতে পারছেন না বলেই আমাদের বিশ্বাস। যিনি এই পর্যন্ত বলতে পেরেছেন, যিনি এইটুকু সাহস পর্যন্ত করেছেন যে প্রধান বিরোধী দলের ইফতার মাহফিলে এসেছেন, এই ধরনের উদারতা যিনি পোষণ করতে পারেন, এই ধরনের মেন্টালিটি যেটা তার রক্তের সাথে মিশে আছে, বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সঙ্গে মিশে আছে, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া অনন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন অতীতে, ঠিক তার দৃষ্টান্ত উপস্থাপন করলেন তারেক রহমান। কিন্তু সেখানে এসেও তিনি জুলাই অভ্যুত্থানকে, জুলাই আন্দোলনকে, জুলাই মুভমেন্টকে, জুলাই শহীদদেরকে আলাদাভাবে অ্যাড্রেসিং করার সাহস কেন করলেন না? কারা সেই শক্তি যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যকেও গাইডলাইন দিচ্ছে, বা বক্তব্য লিখে দিচ্ছে, বা বক্তব্যকেও এডিট করছে, বা প্রধানমন্ত্রী যা বলতে চান তা বলতে দেয় না? কারা এই জুলাই শক্তির বিরুদ্ধে? সেই ফ্যাসিবাদী শক্তি। তার এই বক্তব্য, জুলাইকে ওন না করে দেওয়া বক্তব্য, স্পষ্টভাবে প্রমাণ করে এই সরকার একটি বড় শক্তি হিসেবে আছে, এবং এই সরকারের উপরেও থাকতে পারে, প্রধানমন্ত্রীর উপরে এমন এক শক্তি বসে আছে, যে শক্তি ফ্যাসিবাদী শক্তির প্রেতাত্মা। তারেক রহমানের মাথার উপর বসে এই প্রেতাত্মার ছবি ঘোরাচ্ছে। আমরা জানি না সেই শক্তি কারা। এই শক্তি ইউনূস সরকারের উপর মাথার উপর বসে ছড়ি ঘুরিয়েছে, ইউনূস সরকারকে সফল হতে দেয়নি, সংস্কার সফল হতে দেয়নি, বিচার সফল হতে দেয়নি। এরপর দেখেন, তারেক রহমান আরো বক্তব্য দিয়েছেন, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা দেখেছি, আমরা আমাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমে আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এর পরের লাইনটাই হয়তো আসতে পারতো, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহত পঙ্গুদের জন্য কি করবেন না করবেন, আহত পরিবারগুলোর জন্য, ভিকটিম পরিবারের জন্য তার অফারগুলো থাকতে পারতো। সেটি আমরা এখানে অনুপস্থিত পেলাম। তিনি কি জুলাই অভ্যুত্থানকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? এই বক্তব্য থেকে কিন্তু আমরা সেটির প্রমাণ পাই। তারেক রহমানকে অবিলম্বে তার জুলাইয়ের পক্ষের বা বিপক্ষের অবস্থানটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এটা কেউ তাকে প্রেশারাইজ করবে না বা করতে চাইছে না, কিন্তু মাথায় রাখতে হবে যে জুলাইকে যদি কেউ ওন না করে বা করতে না পারে, তাহলে সে আসলে ফ্যাসিবাদী শক্তির দোষর হিসেবে প্রমাণ হয়ে যায়। আড়ালে আবডালে হলেও তাকে এই স্বীকারোক্তি দিতে হবে, কিংবা সুকৌশলে হলেও জুলাইয়ের পক্ষে তাকে কাজ করতে হবে। আমরা বিএনপির আচরণ ক্রমাগত দেখছি জুলাই বিরোধী। এর মানে হচ্ছে বিএনপির মধ্যে এখন হাইব্রিড নেতা কর্মী তৃণমূল পর্যন্ত ঢুকে গেছে। দলে দলে আওয়ামী লীগ যোগ হয়েছে, বিএনপির সাথে যোগ হয়ে তারা এই জুলাই বিরোধী এমন একটি বয়ান তৈরি করেছে যে বিএনপির লোকেরাও এখন আর জুলাইয়ের পক্ষে কথা বলতে পারছে না। একদিকে তারা দাবি করেছে তারা জুলাইতে অংশ নিয়েছে, 5 মিনিটে যাত্রাবাড়ি ক্লিয়ার করে দিয়েছে, অমুক জায়গায় তাদের 400-500 জন শহীদ হয়েছে। এখন আবার দেখছি তারা জুলাইকে ডিজোন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কোথায় পেয়েছে মানুষ এই শক্তি যে জুলাই সেই শক্তিকে অস্বীকার করতে পারে? এক ফ্যাসিবাদী শক্তি ছাড়া, এক ইন্ডিয়া ছাড়া, এক পতিত আওয়ামী লীগ ছাড়া, কিংবা এদেরকে যারা এতদিন পরিচালিত করেছে, সেই শক্তি ছাড়া আর কোন শক্তি আছে যারা প্রধানমন্ত্রীর বয়ানকে পর্যন্ত রেস্ট্রিক্ট করতে পারে? 212 আসন নিয়ে জয়ী বিএনপি যদি এখনো
জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ভয় পায়, তাহলে বাংলাদেশ কি সার্বভৌম কোনো রাষ্ট্র? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কোনো স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী? এমন প্রশ্ন কিন্তু মানুষের মনে দেখা দিচ্ছে। দর্শক, সর্বশেষ নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু কথা আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি। এত কিছুর মধ্যেও ইফতার মাহফিলে নাসিরউদ্দিন পাটোয়ারি যোগ দিয়েছেন এবং বেশ মজা করেছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তার সেই কথাগুলো আবার জামাতের ইফতার মাহফিল নিয়ে তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন। জামাতের ইফতারিতে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশ নিয়েছেন, এনসিপির আরো নেতারা বিশেষ করে নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরও অংশ নেওয়ার কথা ছিল বা থাকতেন হয়তো, যদি না তাদের নিজেদের একটি ইফতার মাহফিল থাকতো। একই দিনে ইফতার মাহফিল যেহেতু একই সময় হয়, আমরা দেখলাম যে বিএনপির কিছু নেতা সেখানেও অংশ নিয়েছেন, শেষ করে আবার তারা জামাতের ইফতারিতে চলে এসেছেন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কাজটাই করেছেন, অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছেন, দুটোতেই অ্যাটেন্ড করেছেন। তো বিএনপির কাছ থেকে আমরা এই ধরনের ইতিবাচক রাজনীতির একটা ধারা কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে আবার তাদের উপর কোনো শক্তির মানে চাপ আছে, অপশক্তির চাপ আছে বলেও আমরা দেখতে পাচ্ছি। হয়তো সেই চাপের কাছে তারা নতি স্বীকার করছে। জামাত এনসিপি এখনো পর্যন্ত বিএনপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছেন, যাতে সেই অপশক্তির হাত থেকে বিএনপি নিজেকে রক্ষা করতে পারে। শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য যদি কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করতে হয়, তাহলে এই সরকারের সাথে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিবাদী সরকারের মধ্যে কোনো পার্থক্য হবে না, কারণ আওয়ামী লীগকেও ফ্যাসিবাদী বানিয়েছে ওই অপশক্তি, সেই থার্ড স্টেট কিংবা ডিপ স্টেট। এখানে এনসিপির আক্তার অংশ নিয়েছেন এবং নাসির পাটোয়ারি অংশ নিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা নাসির পাটোয়ারির সেই, যেহেতু তিনি অত্যন্ত সুকৌশলে এবং বুদ্ধিদীপ্ত, যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফানি কথা দিয়েই কিন্তু মানুষ দিন দিন সে জনপ্রিয় হয়ে উঠছে। শুধু রগে হাস্যরস তিনি করেন না, তিনি যেগুলো কথা বলেন এটা একটা প্যাটার্ন। আমরা এই জাতীয়, এটাকে বলা হয় ফার্স বলা হয়, ফার্স বা প্রহসন টাইপের কিছু কাজ আছে যেটার আসলে উপস্থাপনটা নাটকীয় বা ফানি টাইপের, কিন্তু মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বাংলা ইতিহাসে, বাংলা সাহিত্যে দেখেছি বুড়ো শালিকের ঘাড়েরও, এটা খুব ফানি ভাবে উপস্থাপিত, কিন্তু বড় ধরনের একটা গোষ্ঠীকে বা শক্তিশালী একটা গ্রুপকে এখান থেকে মেসেজ দেওয়া হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে হাস্যরসের মধ্যেই রাখেন, কিন্তু একটা গোষ্ঠীকে তিনি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মেসেজটা দিয়ে দেন। আমরা দেখলাম যে এখানেও সে ঠিক একই কাজটাই করেছেন। যেমন তিনি জামাত আমিরের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, দোয়া চেয়েছেন, তিনিও বলেছেন ঠিক আছে দোয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু সুন্দর করে তিনি একটা টিপ্পনি কেটেছেন। সেটা কি? বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে যেটা ভালো কৌশল ছিল। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই বলেছে বিএনপির যে এই এক ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, এবার জিতে যাবে। মানুষ অত কিছু বোঝে না, অ্যাপস ট্যাপস বোঝে না, মানুষ বোঝে ফ্যামিলি কার্ড নামে একটা কিছু পাবে যেটা দিয়ে ফ্যামিলিরা উপকৃত হবে। এবং নাসিরউদ্দিন সেটা স্বীকারও করলেন যে আসলে মহিলাদের ভোটটা বা একটা বড় ধরনের ভোট পেয়েছে তার এই ফ্যামিলি কার্ডের জন্য। সেটা স্বীকার করেই বললেন যে তার বাসার বুয়াও এই ফ্যামিলি কার্ডটা প্রত্যাশা করে বসে আছে। তারেক রহমান তাকে কি বলছিলেন? এটা শুরু করেছে, খুব শীঘ্রই সারা বাংলাদেশে চালু হবে। গেল এটা। তারপর মঈন খানকে নিয়ে একটা কথা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে কি বলেছেন? বলেছেন যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, বিচার দ্রুত করবেন। তিনি বললেন সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। কেউ কাউকে ছেড়ে যায়নি যে হ্যাঁ আমরা এখনই বিচার করে ফেলবো, সেটা বলেননি, সময় লাগবে সঠিক বিচার করতে। কিন্তু সঠিক বিচারটা কিন্তু আসলেও সকলের জন্য প্রত্যাশা এবং সেটা সময়ের ব্যাপার, এটাও বাস্তব। কারণ এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা অনেক বেশি শক্তিশালী। ইভেন আমরা এখন ধারণা করছি এই নির্বাচিত সরকারের চেয়েও শক্তিশালী। যথারীতি মির্জা আব্বাসের সঙ্গে তার দেখা হয়েছে, তার সঙ্গে তার খুনসুটি হয়েছে। সেখানেও সে বলেছে ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন, অর্থাৎ তার সিটটা না কেড়ে নিলেও পারতেন, এবং তাকে সে বাসায় দাঁত দিয়েছে। মানে সেখানেও সে তাকে টিপ্পনি কাটতে ভুল করে নাই। যেটা সত্য সেটা কোনো ভদ্রতা, সৌজন্য, সৌহার্দ্যের কারণেও কিন্তু ভুলে যেতে চায় না এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। এই জেএনজি, এই জুলাই অভ্যুত্থানের শক্তি একটি নতুন মাত্রা যুক্ত করেছে রাজনীতিতে। সেটি হচ্ছে যে কোনো কারণেই
সত্যকে অস্বীকার না করা, কোনো কারণেই বাস্তবতাকে অস্বীকার না করা। একদিকে তারা জামাতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, আবার জামাতের সমালোচনা করছে। একদিকে তারা বিএনপির বিরুদ্ধে তোলপাড় আন্দোলন করছে, নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করছে, অন্যদিকে খালেদা জিয়ার প্রশংসায় পঞ্চমুখ। এই যে নতুন ধারার রাজনীতি, এটাই হওয়া উচিত ছিল বাংলাদেশের সত্যিকারের রাজনীতি। কোন ধরনের ডেড এগেইনস্ট কিংবা যেটা করেছে আওয়ামী লীগ, জিয়াউর রহমান থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র হনন করেছে আওয়ামী লীগ। অর্থাৎ বিরোধী দলে যারা আছে তাদেরকে নানাভাবে হয়রানি করা, চরিত্র হনন করাই ছিল তাদের রাজনীতি। কিন্তু আমরা এখানে দেখলাম শুধুমাত্র স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের বিরোধিতা না করে কিছু কাজের, কিছু আচার অনুষ্ঠানের কিংবা কিছু কর্মের, কিছু ভূমিকার, কিছু অন্যায়ের স্পেসিফিক ভাবে বিরোধিতা করা হয়। দল হিসেবে বিএনপির বিরোধিতা হচ্ছে না, ব্যক্তি হিসেবে তারেক রহমানের বিরোধিতা হচ্ছে না। একদিকে খালেদা জিয়ার প্রশংসাও করছেন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন, অন্যদিকে বিএনপির প্রত্যেকটা কর্মের বা অন্যায় যেখানেই মনে হচ্ছে সেখানে প্রতিবাদও করছেন। যদি এই রাজনীতি টিকে থাকে, ঠিক সালাউদ্দিনের ভাষায় আমরাও বলতে পারি যে একদিন এই বাচ্চাদের সংগঠন চিলড্রেন পার্টি বলে যাদেরকে ট্রোল করা হয়েছে তারাও একদিন ক্ষমতায় আসবে। আজকে 6টি আসন নিয়ে এসেছে, আগামীতে ভবিষ্যতে তারা নিজেদেরকে পরিপক্ক করে দেশের শাসনভার ক্ষমতায় আসতে পারে। এটা অসম্ভব কিছু নয়। এবং সালাউদ্দিন আহমেদ এনসিপির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সে কথাটি, সে বার্তাটি দিয়েছেন। এনসিপির মধ্যে, এই পার্টির মধ্যে, পার্টির লোকদের মধ্যে, পার্টি নাম অন্যটাও হতে পারে, ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এনসিপিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব যদি টিকে থাকে, তাদের মাঝে আমরা যে সততাটুকু দেখেছি, স্পিরিট, চেতনাটুকু দেখেছি, তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবেন। এবং একই সঙ্গে এই এনসিপির সঙ্গে আমরা দেখলাম জামাতের আমির নিজেকে বয়স্ক দাবি করেও তিনি সেখানে তরুণ হয়ে তাদের সাথে নানাভাবে সম্পৃক্ত থেকে তাদের উৎসাহ যোগাচ্ছেন। অর্থাৎ এই এনসিপি যদি কোনোদিন কিং হয়, তাহলে সে কিং মেকার হতে পারেন এই জামাত শিবির, এই ডাক্তার শফিকুর রহমান। তাদের সাপোর্ট, তাদের সমর্থন, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আন্তরিকতা সবকিছু দিয়ে আমরা দেখেছি এনসিপির প্রার্থীদেরকে লক্ষ লক্ষ ভোটে জিতিয়ে এনেছে জামাত ইসলামী। এবং সেখানে তারা এটা প্রকাশও করছে না, বরং অন্যদেরকেও বলতে নিষেধ করতেছেন যে না, এটা কেন, তারা তাদের ভোট পেয়েছে, তারা জিতে এসেছে, এবং তাদেরকে ওয়েলকাম করছেন। চিফ হুইপ বানিয়েছেন সংসদের নাহিদ ইসলামকে। যদি জামাত ক্ষমতায় আসতো, নাহিদ ইসলাম বা এনসিপি অনেক বড় গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও পেত। সে প্ল্যানও জামাত ইসলামের ছিল। অর্থাৎ এই তরুণদের ব্যাপারে জামাতের যে ইতিবাচক মনোভাব, এবং কোন কোন ক্ষেত্রে বিএনপির কোন কোন নেতারও ইতিবাচক মনোভাব আমাদেরকে একটি নতুন মেসেজ দিচ্ছে। আর সেই মেসেজটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।